এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গ্র্যানি চিওকে, যে কিনা অ্যাটাক করতে যাচ্ছিল, আর তখনই নারুটো তার ক্লোনের ব্যবহার করে গ্র্যানি চিওর ওপরে অ্যাটাক করতে যায়, আর দুজনের ভেতরে হাতাহাতি হয়। তারপর লেডি গ্র্যানি চিও পিছু হটে যায়। তখন নারুটো বলে, আপনি এটা কি করছেন? কাকাশি সেন্সির ওপরে অ্যাটাক করার সাহস কিভাবে হলো? যেটা শুনে গ্র্যানি চিও বলতে থাকে, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম, হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ। তুমি আমার ছেলেকে মেরে কাজটা ঠিক করনি, আর আমি এখন এটার বদলা নেব। লেডি গ্র্যানি চিও অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাই এবিজো এসে তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে একটু ভালোভাবে দেখো, ওকে হোয়াইট ফ্যাংয়ের মতো দেখতে লাগে ঠিকই, কিন্তু ও হোয়াইট ফ্যাং নয়, ও তো কবে মারা গিয়েছে। তখন কানকুরোর শরীরে বিষ থাকার কারণে খুবই যন্ত্রণা এবং ব্যথা হচ্ছিল, যেটা দেখে তখন সাকুরা বলে, থামো আর আমাকে দেখতে দাও। যেটা দেখে ওইখানে থাকা সকল ডক্টররা বলতে থাকে যে দাঁড়াও, আর তুমি আবার কে? যেটা শুনে সাকুরা বলতে থাকে, আমি হলাম লিফ ভিলেজের মেডিকেল নিনজা। তখন সাকুরা কানকুরোর হার্টবিট চেক করে আর বলতে থাকে যে এই বিষের ভেতরে খুবই মেটাল আছে, আর সেগুলোর মাসেল টিস্যুতে আক্রমণ করছে। তখন সাকুরা কানকুরোর রিপোর্ট দেখে আর ভাবতে থাকে, আমি ভালোভাবেই জানি এখন কি হবে, আর ভেতরে থাকা সকল মাসেল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আর তারপর তার হার্টবিট কাজ করা বন্ধ হয়ে যাবে। তখন সে আরও বলে, এত তাড়াতাড়ি অ্যান্টিডোট বানানো সম্ভব নয়। তখন সেখানে থাকা তেমারি গাবড়ে গিয়ে বলে, তার মানে কি? তোমাকে এটা করতেই হবে। যেটা শুনে সাকুরা বলে, ঠিক আছে, আমার কিছু জিনিসপত্র লাগবে, তাও খুবই তাড়াতাড়ি, আর এই প্রসেসের কারণে কানকুরোর শরীরে খুবই ব্যথা হতে পারে। এদিকে আকাচুকির মেম্বাররা গাড়ার ভেতর থেকে সেই টেলস বিস্টকে বের করতে থাকে, যেগুলো লাল রঙের ছিল, আর এদিকে সাকুরা বলতে থাকে, এই প্রচেষ্টা এত সহজ হবে না। তারপর সে তার হাতে পানি নেয় আর সেই পানিটাকে কানকুরো বডির ওপরে ঢেলে দেয়। তখন সাকুরা কানকুরোর হার্টবিটের ভেতর থেকে সেই বিষটাকে বের করতে থাকে, আর এদিকে অপারেশন রুমের বাহিরে থাকা নারুটো কাকাশিকে বলতে থাকে যে এই হোয়াইট ফ্যাংকে সেন্সে। যেটা শুনে কাকাশি বলে, উনি আমার বাবা ছিলেন। যেটা শুনে লেডি গ্র্যানি চিও বলে, তাই তো, তোমাকে হোয়াইট ফ্যাংয়ের মতো লাগে। ভেতরে সাকুরা কানকুরোর পেট থেকেও বিষ বের করতেছিল। তো কিছুক্ষণ বিষ বের করার পর সাকুরা বলতে থাকে, অলমোস্ট সকল বিষ বের করা হয়ে গেছে, তো আপাতত কানকুরো বিপদ থেকে মুক্ত আছে, কিন্তু তার ভেতরে এখনো কিছু বিষ আছে। এগুলোর জন্য আমাকে অ্যান্টিডোট বানাতে হবে। তার জন্য আমার প্রয়োজন কিছু লতাপাতা, আর শরীরে লাগানো সকল ব্যান্ডেজকে তাড়াতাড়ি পরিবর্তন করো, আর কিছু আইভি লাইন ট্রিপ লাগাও। যেটা দেখে নারুটো ভাবতে থাকে যে সাকুরা কতটা শান্ত স্বভাবের, আর সেখানে লেডি গ্র্যানি চিও আসে আর বলতে থাকে, তোমাকে দেখে আমার লেডি সুনাদের কথা মনে পড়ে যাচ্ছে। যেটা শুনে সাকুরা বলে, লেডি সুনাদে আমার শিক্ষক, আর উনি আমাকে বলেছে এখানে আসতে। তখন একটা ডাক্তার এসে সাকুরাকে সকল লতাপাতার লিস্ট দেয় আর বলে এই জায়গায় এই সকল লতাপাতা পেয়ে যাবে। আর এদিকে একটা পাখি লিফ ভিলেজ থেকে স্ক্রোল নিয়ে সেখানে স্যান্ড ভিলেজে নিয়ে আসতেছিল। তখন একটা গার্ড সেই লিফ ভিলেজ থেকে আসা স্ক্রোলটাকে বাকিকে এনে দেয়, যেটা দেখে বাকি বলতে থাকে, আরে এটা তো লিফ ভিলেজ থেকে এসেছে, আর সেই স্ক্রোলটাকে কাকাশির হাতে তুলে দেয়। যেটা পড়ে কাকাশি বলতে থাকে যে কিম গাই এখানে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, আর ওদেরকে আসলে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। যেটা শুনে নারুটো বলতে থাকে, আমি ওদের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড, আর ওরা যদি এখানে আসে তাহলে আমাদের শীঘ্রই আকাতসুকিদের পেছনে যাওয়া উচিত। যেটা শুনে কাকাশি বলতে থাকে, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো ওরা কোথায় আছে? তারপর কাকাশি বাকিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো এখন বর্তমানে আকাতসুকিরা কোথায় থাকতে পারে? যেটা শুনে তখন বাকি বলতে থাকে, এটা তো আমি নিজেও জানি না। তখনই একটা ডক্টর বলতে থাকে, কানকুরো এখন কিছুটা হুঁশ ফিরে এসেছে। তখন সবাই অপারেশন রুমের ভেতরে ঢোকে। তখন কানকুরো বলে, তেমারি তুমি এখানে? যেটা শুনে তেমারি বলে, যখন আমি শুনেছি তখনই আমি তাড়াতাড়ি করে রওনা দিয়েছি। তখন কাকাশি বলতে থাকে, তুমি কি আমাদেরকে বলতে পারবে এখন বর্তমানে আকাতসুকিরা কোথায় অবস্থান করতে পারে? যেটা শুনে কানকুরো বলে, তার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করে আমার পাপেটগুলো নিয়ে আসো। আর এদিকে সাকুরা বলতে থাকে, আমি আগে জানতাম না যে এখানে এত রকমের লতাপাতা আছে। যেটা শুনে থাকা গার্ডটি বলতে থাকে, হ্যাঁ, এখানকার পরিবেশ অনুযায়ী এখানে এতগুলো লতাপাতা রোপণ করা হয়ে থাকে। তখন সাকুরা বলতে থাকে, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে আমি 3টি ডোজ বানাতে পারবো। আর এদিকে হাসপাতালে কানকুরো বলতে থাকে, আমার পাপেটগুলোর হাতে দেখো, চাকুরের সাথে লড়াই করার সময় আমি ওর কাপড়ের একটা টুকরো রেখে দিয়েছিলাম। তখন কাকাশি সামানিং জুৎসুর ব্যবহার করে তার সকল কুকুরগুলোকে বাইরে রিলিজ করে, আর ওই কুকুরগুলোকে শাশুড়ির কাপড়ে সেই টুকরোটা শুকায়, আর বলতে থাকে, তোমরা যাও আর ওদেরকে খুঁজে পেলে আমাদেরকে জানাবে। তখন সেখানে লেডি গ্র্যানি চিও আসে আর বলতে থাকে, কানকুরো আমার কাছ থেকে কিছু জানার ছিল, যে সে কি ও ছিল, মানে রেড স্যান্ড শাশুড়ি? যেটা শুনে তখন কানকুরো বলে, হ্যাঁ, ওটা সেই ছিল, মানে রেড স্যান্ড শাশুড়ি ছিল, ওর আচরণ একটু অন্যরকমই লাগছিল। তখন কাকাশি জিজ্ঞাসা করে যে আপনি কি আমাদেরকে জানাতে পারেন এটার মানেটা কি? আর এদিকে সাকুরা অ্যান্টিডোটের পরীক্ষা করছিল, আর অ্যান্টিডোট বানানো সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে গিয়ে কানকুরোকে সেই ওষুধ খাওয়ায় আর বলতে থাকে, তুমি শুধু বিশ্রাম নাও। তারপর সেখানে থাকা বাকি বলতে থাকে, আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন, তাই লড়াই যাওয়ার আগে কিছুটা বিশ্রাম নিয়ে নিন। তারপর কানকুরো তার অতীতের কথা মনে করে, যেখানে গারা বলেছিল একদিন অবশ্যই আসবে যখন আমিও নারুটোর মতো হতে পারবো, ওর কারণে আমি বুঝতে পেরেছি যে ও আমার মতোই কষ্টের জীবনযাপন করত। আর তখনই কানকুরো নারুটোকে বলতে থাকে যে আমার ছোট ভাইকে বাঁচিয়ে নিও। যেটা শুনে নারুটো বলে, তুমি চিন্তা করো না। আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাকুন, মানে কাকাশি সেন্সির সেই কুকুরটা, যে কিনা আকাতসুকিদের গোপন আস্তানা খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে ওই সকল আকাতসুকি মেম্বাররা গারার ভেতর থেকে চাকরাগুলো বের করে ওই মনস্টারের ভেতরে সেই চাকরাগুলো ঢোকাচ্ছিল, যার কারণে সেই মনস্টারের একটা চোখ ওপেন হতে চাচ্ছিল। সিন চেঞ্জ হয়, যেখানে গ্র্যানি চিও নিজের সাথে করে 2টা স্ক্রোল নিয়ে যাচ্ছিল।
তখনই তার ভাই এবিজো চলে আসে আর বলতে থাকে, তাহলে কি তুমি সত্যি সেই স্ক্রোলগুলোকে তোমার সাথে করে নিয়ে যাওয়ার চিন্তা করতেছো? যেটা শুনে তখন গ্র্যানি চিও বলে, কপালে হয়তো এটাই লেখা আছে, হতে পারে আমাকে শেষ পর্যন্ত শাশুড়ির সাথে লড়াই করা হতে পারে। আসলে শাশুড়ি খারাপ পথে চলে যাচ্ছে। অন্যদিকে বাকুন কাকাশি সেন্সিকে একটা ম্যাপের মাধ্যমে আকাতসুকিদের গোপন স্থানের কথা বলে থাকে, আর তখনই নারুটোও ঘুম থেকে উঠে পড়ে। আর এদিকে কানকুরো হুঁশ ফিরে আসে, আর তখন সে তেমারির কথা শুনতে পায়। তখন একটা গার্ড তেমারিকে বলতে থাকে, লিফ নিনজারা আকাতসুকিদের গোপন স্থান সম্পর্কে জেনে গেছে, আর ওরা কিছুক্ষণের মধ্যেই সেই গোপন স্থানের উদ্দেশ্যে রওনা দিবে। আর এদিকে কাকাশি সেন্সিরা চলে যাচ্ছিল, কিন্তু তখনই ক্যামারি চলে আসছে কিছু গার্ডেন নিয়ে ওদের সাহায্য করার জন্য। কিন্তু তখনই বাকি চলে আসে আর বলতে থাকে, তুমি তাদের সাথে যেতে পারো না, ওপর থেকে অর্ডার এসেছে, ব্লিচের ওপরে আবারও অ্যাটাক হতে পারে, তাই ব্লিচের সুরক্ষার জন্য কিছু লোক তো এমনিতেই দরকার ছিল। যেটা শুনে তেমারি রেগে যায় আর বলতে থাকে যে জীবন বাঁচানোর চেয়ে আর কি বড় হতে পারে। তখন সেখানে গ্র্যানি চিও চলে আসে আর বলতে থাকে, আমি যাব ওদের সাথে, অনেকদিন হয়েছে আমি ওকে কোনো কথাই শোনাতে পারিনি। তারপর ওরা সবাই বেরিয়ে পড়ে গারাকে উদ্ধার করার উদ্দেশ্যে। আর এদিকে কানকুরো বলতে থাকে, আমি যদি শারীরিকভাবে সুস্থ হতাম তাহলে আমাকে কেউ আটকে রাখতে পারত না। আর এটার জন্য সে তখন নিজেকে দোষ দিতে থাকে। আর এদিকে মাইট গাইয়ের টিম স্যান্ড ভিলেজের দিকে এগোতে থাকে। তখন তাদের টিমে থাকা টেন বলতে থাকে, আমরা অনেকক্ষণ যাবৎ জার্নি শুরু করেছি, এখনও পর্যন্ত কোনো রেস্টই নেইনি। যেটা শুনে রকলি বলতে থাকে, তোমাকে আরও ট্রেনিং করানো দরকার ছিল। আর তখনই মাইট ডিয়ার টিমের সামনে বাকুন মানে সেই কুকুরটা চলে আসে আর ওদেরকে থামার জন্য বলতে থাকে। আর এদিকে কাকাশির টিম সামনের দিকে এগোচ্ছিল। আর তখন ওই সাকুরা নারুটোকে কিছু জিজ্ঞাসা করে, কিন্তু নারুটো ওকে ইগনোর করে সামনের দিকে এগোচ্ছিল। আর তখন ওই কাকাশি সেন্সি বলতে থাকে, এটা ৩ বছর আগের কথা, যখন আকাতসুকি মেম্বাররা ভিলেজে এসেছিল নারুটোর সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু তারা আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যেটা শুনে সাকুরা বলতে থাকে, এত বছর ধরে তাদের উদ্দেশ্য কি হতে পারে, যারা কিনা সব সময় লুকিয়ে থাকত। তখন কাকাশি বলতে থাকে, হয়তো মাস্টার জিরার কারণে এটা হতে পারে। আর এদিকে বাকুন মানে সেই কুকুরটা বলতে থাকে, আমরা কাকাশির আদেশ অনুযায়ী শাশুড়ি সেই কাপড়ের টুকরোর পিছু নিয়েছিলাম, আর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা জানতে পেরেছিলাম স্যান্ড অফ রিভার মানে স্যান্ড এবং লিফ ভিলেজের মাঝখানে একটা গুহার ভেতরে আকাতসুকি মেম্বাররা লুকিয়ে আছে। তোমরা সবাই আমার পেছনে আসো, আমি তোমাদেরকে সেখানকার রাস্তা দেখাবো। আর তখনই আমরা দেখতে পাই ব্ল্যাক জেটসু ওদের কথা শুনছিল আর সবকিছু আকাতসুকি মেম্বারদের জানিয়ে দেয়। তখন সে বলতে থাকে যে আমাদের সাথে লড়াই করার জন্য মাইট গাইয়ের টিম আসতেছে। যেটা শুনে কিসামি হোশিগাকিকে বলতে থাকে, মাইট গাইকে আমার উপরে ছেড়ে দাও, আমার ওর থেকে বদলা নিতে হবে। তো পরবর্তী সিনে কিসামে এবং ইতাচি উচিহা এক জায়গায় বসেছিল, আর এদিকে গাইসেন্সির টিম খুবই তাড়াতাড়ি করে সামনের দিকে এগোচ্ছিল। তারপর ওদেরকে লিড করা সেই কুকুরটা কিছু একটা তার উপস্থিতি পায়, আর তখনই নেই ব্যাকুগানের সাহায্যে শত্রুদের দেখতেছিল, আর পেছন থেকে কিসামি আক্রমণ করে দেয়। আর এদিকে ইতাচি উচিহা আকাতসুকি টিমের সামনে চলে আসে। আর এদিকে নেই বলতে থাকে, আমি নারুটোকে বাদে আর কারো কাছে এত বেশি চাকরা দেখিনি। আর কিসামে খুবই রেগে যায়, কারণ গাইসেন্সিকে চিনতে পারছিল না যে ওকে। তখন কিসামে বলতে থাকে যে এক্ষুনি আমি তোমাকে মনে করিয়ে দিব। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই। তখন সেখানে গ্র্যানি চিও ইতাচি উচিহাকে দেখে বলতে থাকে, তাহলে কি তুমি সেই জিয়া যিনি তার পুরো ক্ল্যানকে ধ্বংস করে ফেলেছে? তারপর ইতাচি বলে, নারুটো, সাকুরা, কাকাশি, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তখন সেখানে সাকুরা বলে, তার শারিনগান একেবারে সাসুকের মতোই। তাহলে এই ইতাচি নারুটো আর সাসুকে জীবন শেষ করে ফেলেছে। তখন নারুটো বলে, আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না? তোমার গালার পেছনেও যেতে হলো। আর নারুটো তারপর রেগে গিয়ে বলে, আমি ধ্বংস করে ফেলব ইতাচিকে। তারপর তার হাত উপরে তোলে, যা দেখে কাকাশি ভয় পেয়ে যায় এবং সবাইকে বলে, তোমরা যাই করো কিন্তু ভুল করেও তার চোখের দিকে তাকাবে না। তারপর আমরা আবার মাইট গাইয়ের ব্যাটেলের সিন দেখতে পাই। মেই বুঝে ফেলে তাহলে সে আকাতসুকিদের একজন। তখন কিসামে হেসে হেসে তার তলোয়ার উপরের দিকে ছুঁড়ে মারে, যার নাম সামেহাদা। আর এটি এমন একটি সোর্ড যা অন্যদের চেয়ে চাকরা। যদি কেউ জুৎসু প্রয়োগ করার সময় এই তলোয়ার তার সামনে চালায়, তাহলে ওই তলোয়ার তার জুৎসুকেও কেটে ফেলতে পারে। এই সামেহাদা একমাত্র তলোয়ার যেটি তার নিজের মাস্টার নিজেই বেছে নেয়, মানে যার চাকরা বেশি এবং যাকে তার ভালো লাগে তারই গোলাম হয়ে যায়। এটি অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারে না। আশা করি বুঝে গেছেন। এখন গল্পে আসা যাক। তলোয়ারটি উপরে ওঠার পর ওয়াটার সব ওয়েভ জুৎসু ব্যবহার করে এবং মরুভূমির মতো জায়গায় পানির ঢেউ তৈরি করে ফেলে। আর সে তেড়ে যায় সবাইকে অ্যাটাক করার জন্য। আর তখনই আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন কাকাশি বলে, ইতাচির গেনজুৎসু খুবই মারাত্মক, আর যদি তুমি তার চোখের দিকে না তাকাও তাহলে সে তোমার কিছুই করতে পারবে না। যেটা শুনে তখন নারুটো বলে, এগুলো আমরা আগে থেকেই জানি। আর সাকুরা তখন বলে, ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তার চোখের দিকে না তাকিয়ে তার সাথে কিভাবে ফাইট করব? যেটা শুনে কাকাশি বলে, এটাই তো সবচেয়ে কঠিন জিনিস। তখন সে ভাবতে থাকে, একবার সে মাইট গাইকে জিজ্ঞাসা করেছিল, তুমি ইতাচি উচিহার সাথে কিভাবে ফাইট করেছ? তখন মাইট গাই বলেছিল, তুমি যদি তার সাথে লড়াই করতে চাও তাহলে তোমাকে প্রথমে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, আর সে কি মুভ ব্যবহার করবে সেটি আন্দাজ করার মাধ্যমে তার সাথে ব্যাটেল করতে হবে। তারপর কাকাশি তার টিমকে এসব কিছু বুঝিয়ে ভাবে। আর সে আরও বলে, ইতাচির সাথে মাইট গাই ছাড়া আর কেউই ব্যাটেল করতে পারেনি,
কারণ তার জন্য প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স দরকার, যা মাইট গাইয়ের আছে। তখন সাকুরা বলে, এভাবে ব্যাটেল করা মানে এক হাত নিজের পিঠের সাথে বেঁধে ব্যাটেল করার মতো। তখন সেখানে থাকা গ্র্যানি চিও বলে, উচিহাদের সাথে আমার অনেকদিন পরে সাক্ষাৎ হলো। আমি জানি তাদের ভিজুয়াল জুৎসুর সাথে কিভাবে ব্যাটেল করতে হয়। যেটা শুনে নারুটো অবাক হয়ে যায় এবং বলে, কিভাবে? গ্র্যানি চিও বলে, শারিঙ্গান ব্যবহারকারীদের কখনো 1v1 ব্যাটেলে হারানো সম্ভব নয়, কিন্তু যদি 2 জন অথবা তার অধিক মেম্বার কোনো শারিঙ্গান ব্যবহারকারীদের সাথে ব্যাটেল করতে নামে, তাহলে শারিঙ্গান ব্যবহারকারীদের হারানো একেবারে সহজ। যদি শারিঙ্গান ব্যবহারকারী কেউ একজনকে তাদের গেনজুৎসু দিয়ে আটকে ফেলে, তাহলে তার টিমে থাকা আরেকজন মেম্বার শারিঙ্গান ব্যবহারকারীকে অ্যাটাক করে গেনজুৎসু থেকে বের করে আনতে পারে। যদি তুমি শারিঙ্গান ব্যবহারকারীকে কোনোভাবে অ্যাটাক করতে সফল না হও, তারপরেও চিন্তার কোনো কারণ নেই। শারিঙ্গান ব্যবহারকারী মনে করো আমাদের নারুটোকে আটকে ফেলেছে, তাহলে নারুটোকে আঘাত করলে সে গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। এভাবেই শারিঙ্গান ব্যবহারকারীদের অতি সহজেই হারানো যায়। যদি শারিঙ্গান ব্যবহারকারীদের প্রতিদ্বন্দ্বী একের অধিক হয়, তখন নারুটো বলে, আপনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা এরকমই দারুণ দারুণ সকল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারব। তারপর নারুটো বলে, আমি অ্যাটাক করতে যাচ্ছি। কিন্তু তখনই কাকাশি তাকে থামায়। তারপর আমরা আবার মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামে ঢেউ দিয়ে যখনই অ্যাটাক করতে যায়, তখনই মাইট গাইটিং সরে যায় তাকে এড়িয়ে। এভাবে সে কয়েকবার অ্যাটাক করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। মাইট গাই হঠাৎ করে বলে ওঠে, তুমি তাহলে? যেটা শুনে কিসামে তখন বলে, তাহলে তোমার এই ছোট্ট মস্তিষ্কে আমার কথা মনে পড়ে গিয়েছে। তখন তাদের টিমে থাকা টেনটেন বলে, তাহলে এত পানি মরুভূমিতে কিভাবে আসছে? তখন নেই বলে, এই পরিমাণ পানি তৈরি করতে হলে প্রচুর পরিমাণে চাকরা দরকার, যা একেবারেই অসম্ভব। তারপর আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন নারুটো বলে, কাকাশি সেন্সি, আমাকে কেন থামাচ্ছেন? আর আমরা কেন এত অপেক্ষা করছি ইতাচিকে অ্যাটাক করতে? যেটা দেখে গ্র্যানি চিও বলে, কাকাশি, তুমি মনে করছো আমার অ্যাডভাইস কাজ করবে না? তাহলে মনে করো তোমাদের আমার অ্যাডভাইস বিশ্বাস হচ্ছে না। যেটা শুনে তখন কাকাশি বলে, না, আমরা আপনার অ্যাডভাইসটাকে বিশ্বাস করি, আর এটি সাধারণ গেনজুৎসুর উপরে খুবই ভালোভাবে কাজ করবে, কিন্তু আমরা এখানে আরও জটিল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। যেটা শুনে তখন গ্র্যানি চিও বলে, এর মানে কি? কাকাশি বলে, সে তার মাঙ্গেকীয় শারিঙ্গান ব্যবহার করে, যা সম্পূর্ণ আলাদা। এটির জন্যই জাস্ট ছোট্ট একটা আই কন্ট্যাক্ট লাগে। যদি সে তার মাঙ্গেকীয় শারিঙ্গান দ্বারা অ্যাটাক করতে পারে, তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক দিনের মতো হয়ে যাবে। সেখানে সময় সম্পূর্ণ থেমে যাবে বা এত ধীর হয়ে যাবে যে মাঙ্গেকীয় শারিঙ্গানের ভেতরে কয়েক সেকেন্ড বাস্তব জীবনে কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মতো হয়ে যাবে। আর আমি খুব ভালো করেই জানি, কারণ আমি সেখানে 3 দিন আটকে পড়েছিলাম। তারপর আমি 1 সপ্তাহ পুরো অচেতন অবস্থায় হাসপাতালে পড়েছিলাম। এই গেনজুৎসু এভাবে কোনোদিন ভাঙা যাবে না। তখন গ্র্যানি চিও বলে ওঠে, তাহলে তো অনেক জটিল ব্যাপার এটা। ইতাচি আসলে খুবই বিপজ্জনক। ইতাচি তারপর বলে, ভেরি গুড কাকাশি, তাহলে আমার সুকুইওমি তোমার উপরে নষ্ট হয়নি। এক হিসেবে যারা জানেন, না, তাদের বলে দেই, ইতাচি যে গেনজুৎসু ব্যবহার করে থাকে, মাঙ্গেকীয় শারিনগান বলা হয়, তার নামই সুকুয়োমি। তখন কাকাশি বলে, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর তুমি শুধু শারিনগান ব্যবহার করো, যার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে, আর এটি তোমাকে একেবারে ক্লান্ত করে ফেলে, তাই না? এর জন্যই তোমার ব্যাটেল শেষ করার আগে চলে যেতে হয়। ইসামি বলেছিল, ইতাচি, তুমি তোমার মাঙ্গেকীয় শারিনগান ব্যবহার করার ফলে নিজের চোখের ক্ষতি করতেছো। এটি খুবই বিপজ্জনক, আর এটি শুধু তোমার অধিক পরিমাণ চাকরা শোষণে না, বরং এর ফলে তুমি তোমার চোখের পার্মানেন্ট ক্ষতি করে ফেলবে, যা কোনোদিনই ঠিক হবে না, তাই না ইতাচি? তখন ইতাচি বলে, তুমি তো ভালোই অনেক কিছু জেনেছো। কাকাশি বলে, আমি ভাবতেছি তুমি যেই পরিমাণে গেনজুৎসু ব্যবহার করো, তুমি যে তোমার চোখের কি পরিমাণে ক্ষতি করতেছো তা আসলে জানা নেই তোমার। এ শুনে ইতাচি থমকে যায়, আর সে তখন ভাবতে থাকে, কাকাশি এটা কিভাবে জানলো? তাহলে কি সে তার মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করে ফেলেছে? তারপর আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামেকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে পানির নিচে চলে গেছে। আর হঠাৎ সে উঠে এসে মাইট গাইকে যখনই হামলা করতে যাবে, মাইট গাই তা অতি সহজেই ডজ করে একটি সহজ জোরে কিক মারে, এবং দেখা যায় এটি আসলে কিসামের একটা ক্লোন ছিল। তারপর আমরা আকাটসুকিদের দেখতে পাই, আর এখনও তারা গাড়ার ভেতর থেকে টেলস বিস্টকে সিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের লিডার পেইন বলে, বোঝা যাচ্ছে কিসামে আর ইতাচি ব্যাটেলে অলরেডি জড়িয়ে পড়েছে। কিসামেকে দেখা যায় কয়েকবার মাইট গাইকে অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ তাইজোৎসু ব্যবহার করলে মাইট গাইকে কেউই হারাতে পারে না। মাইট গাই রকলিকে ডাক দেয়। রকলি এক লাথিতে কিসামের তলোয়ারকে দূরে ফেলে দেয়, যা দেখে কিসামে অবাক হয়ে যায়। নেই তখন তার একটা জুৎসু ব্যবহার করে অ্যাটাক করে, আর টেন পেপার বোমা ব্যবহার করে অ্যাটাক করে, যা দেখে কিসামে পালিয়ে যায়। তারপর নেই তার ব্যাকুগান দিয়ে দেখে যে কিসামে আসতেছে তাদের সামনে দিয়ে। তারপর ধীরে ধীরে কিসামে পানির নিচ থেকে উঠে আসে, আর সে বলে, আমি ভাবিনি মাইট গায়ের সাথে তার স্টুডেন্টরাও এত পাওয়ারফুল নিনজা হবে। মাইট গায়ে তখন বলে, ওয়াটার জুৎসু আর বিশাল তলোয়ার, তাহলে তুমি? তখনই কিসামে বলে, আর বলো না, তোমার এই ফালতু কথা আমার একেবারে মনে পড়েনি। মাইট গায়ে বলে, আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি। তখন টেন বলে, এরকমই শক্তিশালী একজনকেও আপনি কিভাবে ভুলতে পারেন? ইসামে বলে, তোমার নিজের লোকেরও জানা আছে যে তুমি কেমন
কেমন। তারপর সে বলে, যথেষ্ট পরিমাণে ব্যথা যদি তোমাকে দেওয়া যায় তাহলে তোমার আমার কথা মনে পড়বে। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি বলে, সেই প্রথমবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কিন্তু আমি এখন আগের মতো বোকা নই, এইবার আগের মতো একবারও হব না। নারুটো বলে, ইতাচি তুমি ভুলে যেও না, আমি এখন আগের মতো নেই, অনেক কিছুই এখন আলাদা। কাকাশি নারুটোকে বলে, তাকে আমার কাছে ছেড়ে দাও। নারুটো এই শুনে ভাবতে থাকে, এটি আবারও আগের মতনই হচ্ছে। কাকাশি সেন্সি তাজুনাকে রক্ষা করবে বলে নিজেই একা ফাইট করত। নারুটো তখন বলে, আমার এখন এরকম টিমওয়ার্ক একদমই পছন্দ করি না, কিছু না করে ইউজলেসের মতন পেছনে বসে থাকা। কাকাশি তখন বলে, আমি আসলেই চাই যে তুমি ব্যাটেলে যাও, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা, আমি এইবার তোমাদের বসে থাকতে বলবো না, কিছু না করে তোমরা আমাকে পেছন থেকে সাহায্য করবে। যা শুনে নারুটো আরেকটু খুশি হয়ে যায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। মাইট গাই তখন বলে, এখন আমাদের অ্যাটাক করার সময়, আমি তাকে অ্যাটাক করতে যাব আর তোমরা সুযোগ পেলেই তাকে অ্যাটাক করা শুরু করবে একে একে। মাইট গাই, রকলি, নেই আর টেনটেন অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না। তখন নেই বলে, সবচেয়ে বড় সমস্যা হলো তার তলোয়ার, এটি কিছু করতে গেলেই বাধা দেয়, আগে আমাদেরকে তার তলোয়ারটা সরাতে হবে। মাইট গাই তখন কিসামেকে বলে, এই তলোয়ার তোমার, তাই না? এটা শুনে তখন কিসামে বলে, তাহলে তোমার মনে পড়েছে আমার কথা? মেই তখন বলে, এই তলোয়ার তার না হলে আর কার হবে? মাইট গাই, এখানে বড় একটা ডিফারেন্স আছে যে এটি কার তলোয়ার তা জানা। রকলি বলে, দারুণ বলেছেন গাইসেন্সি, এটা অনেক সিম্পল কিন্তু অনেক মিনিংয়ে ভরা। গাইসেন্সি, আমার মনে হয় রকলি আসলে মাইট গায়েরই ছেলে, তা না হলে তাদের চিন্তাভাবনা একরকম কিভাবে? যেটা শুনে তখন টেনটেন রকলিকে বলে, তোমার কি মাইট গাই যা বলে তাই ভালো লাগে? যেটা শুনে নেই তখন বলে, বাদ দাও, তারা আসলে এমনই। মাইট গাই তখন এগিয়ে যায় অ্যাটাক করার জন্য। তখন আমরা আবার ইতাচিদের ব্যাটেলে চলে আসি। ইতাচি তারপর নারুটোকে বলে, এখন তোমার পালা নারুটো। নারুটো কাকাশি দৌড়ে যায় তাকে অ্যাটাক করার জন্য এবং বলে, তার আগে আমার সাথে ফাইট করো। তখন ইতাচি তার অ্যাটাক থামিয়ে তার ক্লোন তৈরি করতে যায় নারুটোকে অ্যাটাক করতে। নারুটো তাকে রাসেনগান দিয়ে হিট করে ধ্বংস করে ফেলে। তখনই নারুটো দেখে সবাই মাটিতে পড়ে রয়েছে। সাকুরা অনেক কষ্টে উপরে উঠতে থাকে। যখনই সে উঠতে যায় তখনই সে চাকরা থেকে ইতাচিতে পরিবর্তন হয়ে যায়। তার মানে নারুটো এখন ইতাচির গেনজুৎসুর ভেতরে আটকা পড়ে আছে। তারপর মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার ছিনিয়ে নেয় এবং তার স্কোয়াডে সবাইকে বলে অ্যাটাক করার জন্য। কিসামে রকলি, মেই এবং টেনটেনকে ওয়াটার প্রিজনের ভেতরে আটকে ফেলে, যা থেকে বের হওয়া অসম্ভব, যেমনটা আগে জাবুজা কাকাশিকে করেছিল। মাইট গাই কিসামের তলোয়ার নিয়ে কিসামেকে অ্যাটাক করতে যায়, আর তখনই কিসামের তলোয়ার থেকে কাঁটা বের হয়ে মাইট গায়ের হাত কেটে ফেলে। আগেই বলেছিলাম কিসামের তলোয়ার তার মালিকের গোলাম। তাকুরার পাশাপাশি গ্র্যানি চিও এবং কাকাশি সেন্সি সবাই ইতাচি হয়ে যায়। তখন নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে যে এসব কি হচ্ছে আমার সাথে। মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার তার কাছ থেকে ছিনিয়ে নিতে, কারণ তার তলোয়ারের কারণে কিসামেকে কেউই ছুতে পারতেছিল না। ছিনিয়ে নেয়ার পর মাইট গাই তার স্কোয়াডের সাথে কিসামেকে অ্যাটাক করতে যায়। তখন কিসামে ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে রকলি, নেই এবং টেনটেনকে ওয়াটার প্রিজনের ভেতরে আটকিয়ে দেয়। এ থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর অন্যদিকে দেখা যায় নারুটো ইতাচিকে রাসেনগান দিয়ে হিট করতে সফল হয়, কিন্তু হিট করার শেষে নারুটো ইতাচির গেনজুৎসুতে ফেসে গেছে। সাকুরা, গ্র্যানি চিও এবং কাকাশি তাদের প্রত্যেককে ইতাচি হতে দেখা যায়। তারপরের সিনে আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে আসি। বাকুন লুকিয়ে লুকিয়ে বলতে থাকে, দেখে তো খারাপ মনে হচ্ছে সবকিছু। কিসামে মাইট গাইকে বলে, আমি অবাক এই বাচ্চাদের শক্তি দেখে, তাদের তো আমি নিম্নমানের নিনজা ভেবেছিলাম। আর এদিকে নেই আর রকলি অনেক চেষ্টা করতে থাকে কিন্তু বের হতে পারে না। তখন টেনটেনের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নিঃশ্বাস নিতে পারতেছিল না। যেটা দেখে কিসামে বলে, এখন আমরা কোনো ব্যাগ ছাড়াই লড়াই করতে পারবো। বাকুন পাথরের পেছন থেকে বলতে থাকে, আমি তোমাদের সাহায্য করতে চাই, কিন্তু আমার সাহায্য কোনো কাজেই আসবে না, আর আমার এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই। ইসামে তারপর থরের হাতুড়ির মতো ডাক দেওয়ার সাথে সাথে সেই তলোয়ার তার হাতে চলে আসে। তারপর সে মাইট গাইকে বলে, আমার তলোয়ার শার্ক স্কিনের, এটি যে ব্যবহার করে শুধুমাত্র তার জন্য এটি কাজ করে। যেটা শুনে মাইট গাই বলে, আমি বুঝে গেছি, আর আমি যখন এই তলোয়ারের সাহায্যে তোমাকে মারতে গিয়েছিলাম তখন সেই তলোয়ার আমার হাত কেটে ফেলেছিল। মাইট গাই তারপর অস্ত্র বের করে, এটি আসলে মার্শাল আর্ট ফাইটাররা ব্যবহার করে, এটি জ্যাকি চ্যানকে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখা যেত। আর গাইসেন্সি মাইট গাইকে আসলে জ্যাকি চ্যানের ক্যারেক্টার থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। তারপর সে সেই অস্ত্রটিকে তার চারপাশে ঘুরিয়ে সেখানে তার কৌশল দেখাতে থাকে। সেই অস্ত্রটি জুড়ে ঘুরানোর ফলে পানীয় ঢেউয়ের রূপ নেয়, কারণ এটি প্রচুর পাওয়ারফুল ওয়েপেন। যা দেখে কিসামে বলতে থাকে, তাহলে তো এই ফাইটটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তারপর আমরা নারুটোকে দেখতে পাই। সে এখনও বুঝতে পারেনি যে সে গেনজুৎসুতে এখন আটকা আছে। সে ইতাচির সেডুকুবিন ভাবে সবগুলোকে এবং তার ব্যাগ থেকে শুরিকেন ছুড়ে মারে প্রত্যেককে। ইতাচি তার শুরিকেনের আঘাতের ফলে কাক হয়ে যেতে থাকে। তারপর নারুটো বুঝে ফেলে যে সে গেনজুৎসুতে আটকা পড়ে আছে। তখন সে বলতে থাকে, আমি তো তার
তার চোখের দিকে তাকায়নি, কিন্তু তাহলে কিভাবে সে আমাকে এই গেনজুৎসুতে আটকে ফেলল? ইতাচি তারপর বলে, এসব কিছু আমার প্রয়োজন না, যা দিয়ে আমি গেনজুৎসু ব্যবহার করি। আমার শুধু দরকার জাস্ট একটা আঙ্গুল। নারুটো ভাবতে থাকে যে সে তার আঙ্গুলের দিকে তাকিয়েছিল। ইতাচি তারপর নারুটোকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার ওপর কোনো মাঙ্গেকিউ শেরিঙ্গান ব্যবহার করব না। সত্যি বলতে এই মুহূর্তে আমি একটা ব্যবহারও করতে পারবো না। যেটা শুনে নারুটো বলে, এর মানে কি? ইতাচি বলে, এটা তোমার না জানলেও চলবে, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে। নারুটো তারপর মাস্টার জিরাইয়ার কথা ভাবে, যে সেই ছোটবেলায় মাস্টার জিরাইয়া তাকে গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় তা শিখিয়েছিল। জিরাইয়া বলে, তুমি যদি কোনো গেনজুৎসুতে আটকা পড়ে যাও তাহলে একটা ট্রিক আছে যার মাধ্যমে তুমি সেখান থেকে বের হতে পারবে। যেটা শুনে নারুটো তখন বলেছিল, আমি গেনজুৎসু শিখতে চাই, আর গেনজুৎসু থেকে কিভাবে বের হতে হয় এটা জেনে আমি কি করব? জিরাইয়া বলে, গেনজুৎসু অনেক হাইলি অ্যাডভান্স টেকনিক, এটা যারা ব্যবহার করে তারা সম্পূর্ণ আলাদা রকমের শিনবি, তুমি গেনজুৎসু কখনো শিখতে পারবে না। নারুটো এই শুনে রেগে যায় আর বলে, আমি এগুলো শিখতেও চাই না, চলুন অন্য কোনো ট্রিক শেখা যাক। জিরাইয়া বলে, তুমি হয়তো পারবে না, কিন্তু অনেক শিনবি আছে যারা পারে। ইতাচি উচিহা তাদের মধ্যে একজন। নারুটো বলে, আমি জানি কাকাশি সেন্সেইও তার বিরুদ্ধে টিকতে পারেনি। জিরাইয়া বলে, এর জন্যই তো তোমাকে জানা দরকার গেনজুৎসুকে কিভাবে ডিফিট করতে হয়। জিরাইয়া তারপর নারুটোকে বলে, তুমি যখন গেনজুৎসুতে আটকা পড়ে যাবে তখন তোমার মাথার ভেতরে যে চক্রাগুলো আছে তা সম্পূর্ণ তোমার ওপোনেন্টের কন্ট্রোলে চলে যাবে। যখনই তুমি দেখবে তোমার ভেতরে থাকা সকল চক্রাগুলো তোমার ওপোনেন্ট ব্যবহার করছে, তখন তুমি তা বন্ধ করবে। যেটা শুনে নারুটো বলে, আমি কিভাবে করব? তখন জিরাইয়া বলে, তোমার চক্রা কন্ট্রোলের ট্রেনিংয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিতে হয়, তুমি শিখে গিয়েছো যে কিভাবে চক্রা কন্ট্রোল করতে হয়, আর এখন তোমার চক্রা ফ্লো বন্ধ হয়ে যাক। নারুটো তারপর চক্রা ফ্লো বন্ধ করার চেষ্টা করে এবং সাথে সাথে সে পানির নিচে তলিয়ে যায়। যেটা দেখে জিরাইয়া বলে, ঠিক আছে, ঠিক এভাবেই তুমি যদি তোমার চক্রা ফ্লো বন্ধ করে দাও তাহলে তুমি গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। নারুটো তারপর ইতাচির গেনজুৎসু ব্রেক করতে থাকে। তারপর আমরা মাইট গাই আর কিসামের ব্যাটেলে চলে যাই, যেখানে তারা দুজন একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে, কিন্তু কোনো কাজই হয় না। তারপর মাইট গাই কিসামেকে লাথি মারে, তখন কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গায়ের কিক থামায়। তারপর তারা দুজন দৌড়াতে থাকে, তখন কিসামে তার একটা ওয়াটার ক্লোন তৈরি করে তার পেছনে। মাইট গাই অতি সহজেই নষ্ট করে ফেলে, আর তারা দুজন অনেকক্ষণ ধরে ব্যাটেল করতে থাকে। মাইট গাই খেয়াল করে ট্যান ওয়াটার প্রিজনের ভেতরে অক্সিজেন নেওয়ার অভাবে আর থাকতে পারছে না। কিসামে তারপর তার তলোয়ার উপরে ছুঁড়ে মারে, ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক বম জুৎসুর প্রয়োগ করে এবং একটি বিশাল আকৃতির হাঙর আক্রমণ করতে আসে মাইট গাইকে, কিন্তু এতে মাইট গায়ের কিছুই হয় না। কিসামে তারপর গিয়ে মাইট গায়ের উপরে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়। মাইট গাই তা কোনো রকমে থামায়। সে অবাক হয়ে যায় যে তার এত শক্তি কোথা থেকে আসে। মাইট গাই বলে, তুমি তাহলে? কিসামে বলে, আমার কথা মনে পড়েছে তাহলে তোমার? এই বলে সে তাকে অনেক জোরে আঘাত করে আর মাইট গাই একেবারে পানির নিচে তলিয়ে যায়। মাইট গাই তখন ভাবতে থাকে, এর সঙ্গে আমি কোথাও যেন লড়াই করেছিলাম। কিসামে তার লাথি মারার বদলা নেওয়ার জন্য ওয়াটার স্টাইল হাংরি শার্ক জুৎসু ব্যবহার করে, যার ফলে 5টি ক্ষুধার্ত হাঙর মাছ গিয়ে মাইট গাইকে অ্যাটাক করতে থাকে। মাইট গাই কোনো মতে এদের থেকে বাঁচে, কিন্তু দেখা যায় মাইট গাই সেই হাঙরগুলোকে যতই ভেঙে ফেলুক না কেন তারা আবারও ঠিক হয়ে যায়, কারণ এগুলো পানির তৈরি আর তারা পানির নিচে লড়াই করছে। মিই আর রকলি খেয়াল করে ট্যানট্যানের অবস্থা একেবারেই খারাপ। মাইট গাই ভাবে, এখন আমার এটা শেষ করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এই বলে মাইট গাই তার 6টি ইনার গেট খুলে ফেলে। কিসামে নিচ থেকে দেখে অবাক হয়ে যায়, মাইট গায়ের চক্রার কারণে নিচে থাকা সকল পানি উপরে উঠে যায়। এটা এত পাওয়ারফুল ছিল যা বলার বাইরে, যা দেখে সবাই চমকে যায়। তখন সেখানে লুকিয়ে থাকা বাকুন বলতে থাকে, মাইট গাই, আপনি একটা মনস্টার, তাছাড়া আর কিছুই না। মাইট গায়ের গেটের পাওয়ারের ফলে অটোমেটিক সকল হাঙর ধ্বংস হয়ে যায়। কিসামে এতে প্রচুর ভয় পেয়ে যায়। তারপর ভাবে এখনও সময় আছে। এই বলে সে টাইগার র্যাম 64 পাউন্ড জুৎসুর মাধ্যমে ওয়াটার প্রেজেনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আর কিসামের দুটি ধ্বংস করে ফেলে এবং ট্যানট্যানকে বাঁচায়। তখন কিসামে পানি পেয়ে উপরে উঠতে থাকে, তখন মাইট গাইও সেখানে উঠে যায় এবং আকাশে থাকা অবস্থায় তারা যুদ্ধ করবে। আর সেই মুহূর্তে নারুটোকে দেখা যায়, জেনিমা ইতাচির গেনজুৎসু থেকে বের হতে থাকে। তখন ইতাচি এই দেখে নারুটোকে বলে, নারুটো, তুমি অনেক ম্যাচিওর হয়ে গিয়েছো। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তখনই ইতাচির কাকগুলো শরীনাম বদলে যায় আর নারুটোকে পুরোপুরিভাবে আহত করে ফেলে, যার ফলে নারুটো ভাবতে থাকে যে আমার অনেক ব্যথা হচ্ছে, কিন্তু আমাকে এই গেনজুৎসুটাকে ধ্বংস করতেই হবে। আর তখনই নারুটো কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেটা কিনা সাসুকের আওয়াজ ছিল। আর সাসুকে তখন বলতে থাকলো যে, নারুটো, আমরা অনেকদিন পরে একে অপরের সাথে দেখা করতে যাচ্ছি। আর তারপর সে দেখতে পায় ও নিজের শরীরে অর্ধেক সাসকে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে, যেটা দেখে নারুটো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর ওর নিজের ডান হাত ওর নিজের গলা চেপে ধরে আর সাসকে তখন বলতে থাকে, আমাকে তোমার আগে মেরে দেওয়া উচিত ছিল। আর তারপর নারুটো দেখতে পায় তার পেট থেকে সাকুরার মাথা বেরিয়ে আসে। আর তখন সে বলতে থাকে, আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম নারুটো, যে তুমি সাসকেকে আমার কাছে নিয়ে আসবে। আর তারপর নারুটোর বাম হাত দিয়ে কাকাশি সেন্সেই বেরিয়ে আসে আর তিনি তখন বলতে থাকেন, আমি তোমার উপরে অনেক বিশ্বাস করেছিলাম নারুটো, তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারোনি, তুমি আমাকে খুবই নিরাশ করে ফেলেছ। তারপর গারার চোখ নারুটোর হাতের তালুর ভেতর দিয়ে বেরিয়ে আসে আর তারপর সে বলতে থাকে, নারুটো, তুমি সবসময় তোমার জীবন ভালোভাবে কাটিয়েছ, কিন্তু আমি কখনো আমার জীবন ভালোভাবে কাটাতে পারিনি।
এসব কিছু শুনে নারুটো তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে শীঘ্রই এই গেঞ্জুৎসু থেকে বের হয়ে আসতে হবে। আর তখন সাকুরা আর গাই সেন্সেই নারুটোকে ধাক্কা দিয়ে গেঞ্জুৎসুর ভেতর থেকে বের করে ফেলে, যেটা দেখে নারুটো বলতে থাকে, কি হয়েছিল এটা? তখন সাকুরা নারুটোটি বলতে থাকে, তুমি গেঞ্জুৎসুতে আটকা পড়ে গিয়েছিলে। আর তখন নারুটো দেখতে পায় কাকাশি সেন্সেই ইটাচির সাথে লড়াই করছিল। আর তখন তিনি বলতে থাকেন, আমাদের এখন পুরোপুরি শক্তি দিয়ে লড়াই করতে হবে নারুটো। আর তখন ইতাচি তার ফায়ারবল জুৎসু দিয়ে ওদের উপর অ্যাটাক করে দেয়, যেটাকে ওরা সবাই খুব সহজেই ডজ করে ফেলে। আর তখন কাকাশি সেন্সেই নিজের চিদরির ব্যবহার করে আর ইতাচির উপরে ডাইরেক্ট আক্রমণ করে দেয়। যেটা ইতাচি খুব সহজেই ডজ করে ফেলে, কিন্তু তখন সে নিজের ওপরে তাকায় যেখানে নারুটো তার রাসেনগান দিয়ে হামলা করতে যাচ্ছিল। আর তখন নারুটোর অ্যাটাক ডাইরেক্ট ইতাচির ওপরে এসে লাগে, যার ফলে ওইখানে অনেক বড় একটা গর্ত হয়ে যায়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ইতাচি সম্পূর্ণ সুস্থ অবস্থায় সেই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন সে বলতে থাকে, নারুটো তো অনেকগুলো টেকনিক শিখে ফেলেছে। আর তখনই আমরা সাকুরাকে দেখতে পাই, যে তখন বলতে থাকে, মনে হয় এখানে কেউ হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করেছে। যেটা শুনে গাই সেন্সি তখন বলতে থাকেন, চিন্তার কোনো কারণ নেই, এটা আমাদের কাকাশি সেন্সেই ব্যবহার করেছে। আর তখন ইতাচি ভাবতে থাকে, কাকাশি সেন্সেই হিডেন মিস্ট জুৎসু ব্যবহার করেছে যাতে আমি আমার গেনজুৎসু ব্যবহার করতে না পারি, কিন্তু এতে আমার শারিনগানের উপরে কোনো প্রভাবই ফেলবে না। আর তখন ইতাচি নিজের ফায়ারবলের ব্যবহার করে সকল মিস্টগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর সিন চেঞ্জ হলে আমাদের মাইট গাই সেন্সেইয়ের ব্যাটেল দেখতে পাই, যে এখানে ও কিসামের সাথে লড়াই করছিল। আর তখনই ও কিসামেকে একটা বড়সড় কিক মারে, যার ফলে কিসামে আকাশে উঠতে থাকে। আর তখন মাইট গাই হঠাৎ করে কিসামের সামনে চলে আসে আর ওকে একের পর এক ঘুষি মারতেই থাকে, যার ফলে কিসামে নিচের পানিতে গিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই মাইট গাই নিজের নর্মাল ফর্মে চলে আসে আর কিসামের সকল ওয়াটার জুৎসুগুলো মুছে যেতে থাকে। আর এদিকে নারুটো নিজের জায়েন্ট রাসেনগানের ব্যবহার করে আর ইতাচির উপরে অ্যাটাক করে, যার ফলে সেখানে অনেক বড় একটা ধামাকা হয়। যখন গারাকে আকাতসুকি মেম্বাররা ধরে নিয়ে গিয়েছিল, তখন সেখানে থাকা চৌজি বলে, তাহলে কি সে আকাতসুকিদের কোনো গোয়েন্দা হিসেবে কাজ করত নাকি? যেটা শুনে গাই সেন্সেই বলে, না, সে দীর্ঘদিন ধরে আমাদের ব্রিজের কাউন্সিলর মেম্বার। তারপরের সিনে আমরা রকলিকে বলতে শুনি, তাহলে কি তারা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করছে নাকি, যে কিসামের মতো আকাতসুকিদের অন্য আরেকজন হয়ে গেল? তখন সেখানে থাকা নেজি বলে, না রকলি, এই জুৎসু এক অন্য লেভেলের, যা এখনও আমরা কখনো দেখিনি। তারপর সিন চেঞ্জ হলে আমরা কাকাশিকে বলতে শুনি, সেই যেই ফায়ারবল জুৎসু প্রয়োগ করেছে এটি উচিহা ক্ল্যান্ডে স্পেশালিটি, তার ফায়ারবল জুৎসুটা অবশ্যই ইতাচি প্রয়োগ করেছে। তাহলে ইতাচি কই গেল? তারপর আমরা দেখতে পাই ইতাচি ধোঁয়া থেকে উঠে পড়ে এবং তার সাথে থাকা কিসামে বলতে থাকে, তাহলে তুমিও হেরে গিয়েছ যে? এটা শুনে ইতাচি বলে, হ্যাঁ, আমার চাকরা শেষ হয়ে গিয়েছিল। তখন কিসামে বলে, আমরা মাত্র আমাদের 30% চাকরা ব্যবহার করতে পেরেছি, আর এই জুৎসুটা দারুণ যে আমাদের মতো ডুপ্লিকেটার এটা ব্যবহার করতে পারে, কিন্তু এতে আমরা মাত্র 30% চাকরা দিয়েছিলাম, আর এতে সারপ্রাইজের কিছুই নেই যে আমরা হেরে গিয়েছি। জুৎসুটি এভাবে কাজ করে, তুমি যতটুকু চাকরা দিবে তারা ততটুকু শক্তি হবে। ইতাচি বলে, সমস্যা নেই, আমরা যথেষ্ট পরিমাণে ওদের সময় নষ্ট করতে পেরেছি। তাদের আসলে গারার থেকে টেলস বিস্টকে গেদো স্ট্যাচুর ভেতরে সিল করতে 3 দিনের মতো সময় লাগে। এই 3 দিনের সময়ে আকাতসুকি মেম্বাররা গারাকে সিল করার কারণে বিজি ছিল, আর তখন যদি কাকাশি টিম এবং মাইট গাই টিম এসে অ্যাটাক করে তাহলে ঝামেলা হবে। তাই তারা কিসামে আর ইতাচিতে পাঠিয়েছে তাদের সময় নষ্ট করতে, যাতে ততক্ষণে তারা গারার থেকে টেলস বিস্টকে সিল করতে পারে। তারপর আমরা গেদো স্ট্যাচুকে জীবিত হতে দেখি, কারণ গারার ভেতর থেকে টেলস বিস্টকে সিল করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তারপর পেন কিসামে আর ইতাচিকে ধন্যবাদ জানায় যে তারা অনেক ভালো কাজ করেছে, কাকাশি এবং মাইট গাইদের অনেকটা সময় নষ্ট করতে পেরেছে। তারপর শাশুড়ি বলে ওঠে, আপনি হয়তো আমাকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছেন, আপনার জুৎসুর জন্যই এই বডির প্রয়োজন ছিল, তারা দুজন আমার নিজের লোক ছিল। প্রেম শাশুড়িকে বলে, তোমার উল্টো আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার ইম্পারসোনেশন জুৎসুর জন্যই তারা আকাতসুকির মতো টিম মেম্বার হতে পেরেছে। কিছুক্ষণের জন্যই হোক না কেন, তাও তো তারা আকাতসুকি মেম্বার হতে পেরেছে। আর এদিকে টেমটেন কিসামের ছদ্মবেশীটাকে দেখে বলতে থাকে, তার মানে যেই আসল কিসামে আছে সে এখন অন্য জায়গায় সুরক্ষিত রয়েছে, তাই না? যেটা শুনে নিজি বলে, আমার মনে হচ্ছে তারা আমাদের সময় নষ্ট করার জন্যই এমনটা করেছে। তখন সেখানে থাকা রকলি বলে, তাহলে তো আমাদের আর সময় নষ্ট করা যাবে না, চলুন তাহলে যাওয়া যাক। তারপর বাকুন তাদের পথ দেখিয়ে নিয়ে যায় আকাতসুকিদের গোপন স্থানের দিকে। আর এদিকে গাইসেন্সেইও বুঝে ফেলে তারা আসলে আমাদের সময় নষ্ট করার জন্যই এমনভাবে অ্যাটাক করেছে। যেটা শুনে কাকাশি সেন্সেই বলে, এটি একটি দারুণ জুৎসু। তখন চৌজি নারুটোকে দেখে মনে মনে ভাবতে থাকে, আমি কখনো ভাবিনি উনি যে তোমার পেছনে এত শক্তিশালী শত্রুরা পড়ে রয়েছে। তখন গাইসেন্সেই বলে, আমার মনে হচ্ছে গারার ভেতর থেকে টেলস বিস্টকে সিল করা শুরু হয়ে গিয়েছে। আকাতসুকি বলে, তাহলে চল যাওয়া যাক। তখন চৌজি গাইসেন্সেইকে বলে, টেলস বিস্টদের সিল করার মানে তাদের আলাদা করা, এতে কি বোঝায়? যেটা শুনে গাইসেন্সেই বলে, আসলে তারা গারাকে চায় না, বরং তারা গারার ভেতরে থাকা ওয়ান টেলস বিস্টকে চায়। তারা গারার থেকে ওয়ান টেলস বিস্টকে আলাদা করে ফেলবে। যদি তারা টেলস বিস্টকে বের করতে পারে গারার ভেতর থেকে, তাহলে তারা নতুন জিনচুরি কি বানিয়ে ফেলবে? যেটা শুনে তখন চৌজি বলে, তারা টেলস বিস্টকে দিয়ে কি করবে? তখন গাইসেন্সেই বলে, আমি আগেই বলেছিলাম টেলস বিস্টরা যেই পরিমাণে শক্তিশালী তা বলার বাইরে।
প্রতিটি ব্লেজ তাদের দিয়ে যুদ্ধ করায় আর অনেকে এদেরকে কন্ট্রোলও করতে পারে কারো শরীরে সিল করার মাধ্যমে। যাদের ভেতরে এদের সিল করা হয় তাদের জিনচুরিকি বলা হয়। জিনচুরিকিরা প্রচুর পরিমাণে শক্তির অধিকারী হয় কারণ তাদের চাকরা শেষ হয়ে গেলেও তারা টেলসড বিস্টদের চাকরা ব্যবহার করতে পারে। তারপর গাইসেন্সি একটি খেলনা পাখি তার স্ক্রল দিয়ে তৈরি করে এবং সেটা দিয়ে একটা খবর পাঠায় তার ভাই অভিযোগে। তখন চোজি বলে কোনো মানুষকে টেলসড বিস্ট থেকে কিভাবে বের করতে হয়। গাইসেন্সি বলে এতে সিলিং জুৎসু এবং অনেক শক্তিশালী একটা গ্রুপের প্রয়োজন হয় যারা টেলসড বিস্টের পাওয়ারের সাথে ম্যাচ করতে পারে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে সময়ও লাগে। আর জিনচুরিকিদের থেকে যদি টেলসড বিস্টকে আলাদা করা যায় তাহলে সেই জিনচুরিকি মারা যায়। তার মানে গারাও মারা যাবে যদি টেলসড বিস্টকে তার থেকে আলাদা করা হয়। আমাদের ব্লিজে গারার আগেও যারা জিনচুরিকি ছিল তাদের থেকে টেলসড বিস্টকে আলাদা করার পর তারা সবাই মারা গিয়েছে এবং ওয়ান টেলসড বিস্টকে গারার ভেতরে সিল করা হয়। তারপর চৌজি এটা শুনে কষ্ট পেয়ে কেঁদে ফেলে, যেটা দেখে নারুটো বলে চৌজি তুমি সবার আগে কেঁদে ফেলো কেন। সাকুরা বলে আমি চিন্তিত। তখন নারুটো বলে চিন্তার কোনো কারণ নেই, আমি যেভাবেই হোক না কেন গারাকে সেভ করব। আসলে চৌজি নারুটোর জন্যই চিন্তিত ছিল বেশি, কারণ নারুটো ইজি ইদুরিকি যদি আকাতসুকিরা তাকে ধরে নিয়ে যায়। তারপর দেখা যায় গাইসেনসেইয়ের ভাইয়ের কাছে তার পাঠানো খেলনা পাখিটির খবর নিয়ে আসে। আর এদিকে আমরা কাঙ্কুরোকে দেখি সে অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর একটু পরেই সে পড়ে যেতে থাকে। বাকি এসে তাকে ধরে ফেলে আর সে তখন বলতে থাকে এভাবে নড়াচড়া করা তোমার উচিত নয়, তোমার এখনও পর্যন্ত রেস্টের প্রয়োজন। কাঙ্কুরো তার কোনো কথাই শোনে না এবং বলতে থাকে এখনও আমি সুস্থ আর চলাফেরাও করতে পারি, আমি এখন আর সময় নষ্ট করতে পারবো না কারণ গাইসেনসেই খবর পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে বাকি বলে তুমি এটা অলরেডি শুনে ফেলেছ। তখন বাকি বলে খবরটা ভালো ছিল না, আমরা খুবই খারাপ নিউজ পেয়েছি। তারপর কাউন্সিলিং মেম্বাররা গাইসেনসেইয়ের পাঠানো বার্তা পড়ে দেখে ইউরা তাহলে আকাতসুকিদের গোয়েন্দা। এটি তো অবিশ্বাস্য, সে অনেক বছর ধরে কাউন্সিলিংয়ের মেম্বার, সে কিভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। যেটা শুনে সেখানে থাকা বাকি বলে আমিও তো এটাই শুনেছি আর এটি আসলেও সত্যি, কারণ তার কারণেও আকাতসুকিরা আমাদের ব্রিজে অতি সহজেই প্রবেশ করতে পেরেছে। আর কে আমাদের হেড অফ সিকিউরিটিকে সন্দেহ করবে, এই সুযোগে সঠিক ব্যবহার করেছেন ক্যাপ্টেন ইউরা। যেটা শুনে কাঙ্কুরো বলে আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো। স্যান্ড ব্লিচ কারা কাজুকাজে হবার পর আমি সবাইকে ভালোভাবে চেক করেছিলাম। যেটা শুনে তখন গাইসেন্সের ভাই অভিজু বলে আমরা এখনও এটার পুরো সত্যটা জানিনি, এটি এমনও হতে পারে ক্যাপ্টেন ইউরাকে কেউ কন্ট্রোল করে রেখেছিল জুৎসুর মাধ্যমে। তারপর সেখানে থাকা একজন কাউন্সিলিং মেম্বার রেগে গাইসেন্সের দেয়া খবরটা নিচে ফেলে দেয় এবং বলে সে আমাদের কাছে গারার ব্যাপারে তেমন কিছুই বলেনি। 5টি গ্রেট নিনজা দেশের একটি আমাদের স্যান্ড ভিলেজ আর আমাদের কাছে কাজে কিডন্যাপ হয়ে গিয়েছে, এটাই আমি মেনে নিতে পারছি না। পার্শ্ববর্তী ব্লিজরা এটি শুনলে তারা আমাদের উপরে হাসাহাসি করবে, তার মধ্যে শত্রুদের একজন শাশুড়ি অফ দ্য রেড স্যান্ড। তারপর একজন কাউন্সিলিং মেম্বার বলে ওঠে যদি এটি অন্য ভিলেজাররা জানতে পারে আমাদের ব্লিজের কাজে মিসিং হয়ে গেছে তাহলে আমি জানি না তারপর কি হবে, তাই আমাদের অল্প সময়ের মধ্যে ব্লিজের কাজে নির্ধারণ করা উচিত। যেটা শুনে তখন বাকি বলে এগুলো আপনাদের পাগলামি, কারণ আমরা এখনও জানি না যে গারা কোথায় আছে আর আপনারা নতুন কাজের জন্য পাগল হয়ে গিয়েছেন। সবার আগে তাকে আমাদের খুঁজে বের করা উচিত। তারপর সেখানে থাকা একজন বলে ওঠে গ্রামবাসীরা সুরক্ষিত থাকবে যদি সে আর কোনোদিনও ফিরে না আসে। যেটা শুনে বাকি রেগে যায় এবং বলে কি বলতেছেন আপনি। তারপর সে বলে গারা একজন মনস্টার, তাছাড়া আর কিছুই না। আমরা ভেবেছিলাম যে যদি কাজুকাজি হয় তাহলে আমরা তাকে কন্ট্রোল করতে পারব, কিন্তু বলা যায় না সে কখন ওয়ানটেলসের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর আমাদের ব্লিজের সবাইকে মেরে ফেলে। এমনকি তার নিজের বাবা ফোর্থ কাজুকাজি আগে নিজেই তার মৃত্যুর জন্য লোক ভাড়া করেছিল। ব্লিজের কেউই তাকে পছন্দ করে না, তাকে দেখে ভয় পায়, তাই তাকে কাজুকাজি পথ থেকে সরিয়ে ফেলা উচিত। আর তখনই কাঙ্কুরো রেগে গিয়ে সেই মেম্বারের গলা চেপে ধরে এবং বলে তুমি কাউন্সিলিং মেম্বার হও বা না হও তাতে আমার কোনো যায় আসে না, তুমি যদি গারার ব্যাপারে এগুলো বলো তাহলে তোমার খবর আছে। তখন বাকি তাকে ছেড়ে দিতে বলে। তখন সেখানে থাকা গাইসেন্সের ভাই অভিজু বলে তোমার রাগ আমরা বুঝি, আর সেই মেম্বারটা যা বলেছে তাও কিন্তু ভুল বলেনি, তার মধ্যেই সততা আছে। তারপর একজন বলে ওঠে এর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল, আমাদের ব্লিজের থার্ড কাজুকাজি আগে মিসিং হয়ে গিয়েছিল আর তাকে সবাই খুঁজতে গিয়ে অন্য ভিলেজেরা আমাদের ওপরে হামলা করেছিল, তাই আমরা এমন ঝুঁকি আর নিতে পারি না। আমাদের থার্ড কাজুকাজি সবথেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তার বডি আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি আর কেউ ভাবতেও পারিনি থার্ড কাজুকাজের মতো পাওয়ারফুল ইঞ্জিনও কোনো একদিন হেরে যাবে। তারপর কাউন্সিলিং এক মেম্বার জানায় আমাদের ব্লিজের মেইন গেটগুলোতে গার্ড বাড়ানো উচিত যাতে আগের মতো কোনো এনিমি ব্লিজে আর অ্যাটাক করতে না পারে। যেটা শুনে তখন বাকি জানায় চিন্তার কোনো কারণ নেই, আমরা ব্লিজের সব জোনিনদের পাঠিয়ে দিয়েছি ব্লিজকে পাহারা দেওয়ার জন্য, তেমারিও আছে তাদের সাথে। তারপর কাঙ্কুরো কাঁদতে কাঁদতে বলে ওঠে দয়া করে শুনুন আমার কথা, যারা আমার ছোট ভাই হয় তাকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসুন। যেটা শুনে তারপর সবাই চুপ হয়ে যায়। তারপর আমরা আকাতসুকিদের দেখতে পাই, তাদের লিডার পেইন জেসুকে বলে কিসামে আর ইতাচির জন্য যে ব্যাসেল নির্ধারণ করা হয়েছিল তাদের সরিয়ে ফেলতে। তারপর সে ইতাচিকে জিজ্ঞাসা করে তাহলে আমাদের অপোনেন্ট কে কে। যেটা শুনে ইতাচি বলে 4 জনের সদস্য,
কাকাশি সেন্সেই, চোজি, আর নাইন টেলসের জিনচুরিকি নারুটো উজুমাকি, আর গাই সেন্সেই। যেটা শুনে তখন সেখানে থাকা চোজিও অবাক হয়ে যায়, কারণ তার নিজের দাদিও সেখানে আসতেছে। তারপরের সিনে আমরা দেখতে পাই কাকাশির টিম আকাতসুকিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নারুটো প্রচুর হয়রান দেখা যায়, কারণ জায়ান্ট রাসেনগান প্রচুর পরিমাণে চাকরা শুষে নেয়, তাই এখন তার বিশ্রামের প্রয়োজন। তারপর আমরা মাইট গাইকে দেখতে পাই। মাইট গাইয়েরও অনেক খারাপ অবস্থা। তখন বাকুন বুঝে ফেলে বেশি জুৎসু ব্যবহার করার ফলে মাইট গাইয়ের হয়রান লাগতেছে। তখন রক লি বলে, গাই সেন্সে, আপনি ঠিক আছেন তো? মাইট গাই ভাব দেখিয়ে বলতে থাকে, আমার ব্যাটারির চার্জ কখনো শেষ হয় না। আর তখনই সে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে কাকাশি সবাইকে থামতে বলে যে আমরা এখন ব্রেক নিব। যেটা শুনে গাইসেন্সেই বলে, এটা বুদ্ধিমানের কাজ। তখন নারুটো রেগে গিয়ে বলে, কি বলতেছেন আপনারা? গারার অবস্থা খারাপ, আমাদের তাকে বাঁচাতেই হবে। যেটা শুনে তখন কাকাশি বলে, আমাদের গতিও অনেক স্লো হয়ে গিয়েছে পিছনের সাথে লড়াই করার কারণে। তাই আমরা যদি এখন বিশ্রাম না নিই, তাহলে কালকে আমরা আকাতসুকিদের সাথে ব্যাটেল করতে পারব না। আমাদের বিশ্রাম নিয়ে শক্তি বাড়ানো উচিত। আমাদের পুরো শক্তি দরকার তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এদিকে জেসুকে দেখা যায় ইতাচি আর কিসামের ব্যাসালকে ডিসপোজ করতে। আর এরই সাথে এই এপিসোডে সমাপ্তি হয়ে যায়। আমরা মাইট গাইয়ের টিমকে দেখতে পাই, যারা সবাই কোনো একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল। সবাই ঘুমিয়ে থাকলেও নেজি সেখানে জাগ্রত ছিল। আর এদিকে কাকাশি সেন্সের টিমও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেখানে আবার গ্র্যান্ডমা চিও জাগ্রত ছিল। তখন সে নারুটোকে ঘুমাতে দেখে তার নাতির কথা মনে পড়ে যায়। আর অন্যদিকে গুহার ভেতর জিনচুরিকিকে বাইরে বের করার প্রসেস শেষ হতে যাচ্ছিল। আর এদিকে মাইট গাই জেগে ওঠে আর বলে, তাহলে চলো, এখন আমাদের যাওয়া উচিত। আমরা অনেক বিশ্রাম করে ফেলেছি। তখন তিনি আরও বলে, কেননা আমরা আরও 4 গুণ স্পিডে যাই। যেটা শুনে নেজি বলে, এটা তো শারীরিকভাবে সম্ভব হবে না। আর এদিকে কাকাশি সেন্সেইও জেগে ওঠে আর সবাইকে বলে, চলো, এখন আমাদের যাওয়া উচিত। কিন্তু আমাদের নারুটো খুবই আরামের সাথে ঘুমাচ্ছিল। যেটা দেখে তখন কাকাশি সেন্সেই বলতে থাকে, আমি মনে করেছিলাম তুমি গারাকে বাঁচাতে যাবে। আর এটা শোনার সাথে সাথে নারুটো ঘুম থেকে জেগে ওঠে। তখন আমরা তেমারিকে দেখতে পাই, যে কিনা বর্ডার পাহারা দেওয়ার কারণে খুবই ক্লান্ত ছিল। আর কাকাশি টিম এবং মাইট গাই টিম বেরিয়ে পড়ে আকাতসুকিদের উদ্দেশ্যে। তারপর আমরা আকাতসুকিদের সেই গুহার ভেতরে দেখতে পাই, যেখানে জিনচুরিকিকে আটকে রাখার জন্য যেই মূর্তিটা ছিল, সেই মূর্তিটার চোখ অনেকটা ওপেন হয়ে গিয়েছিল। আর তখন আকাতসুকিদের বস পেইন বলে, এখন আমরা শেষের দিকে চলে এসেছি। আর তখন জেসু বলতে থাকে, এনিমি আমাদের দিকে খুবই তাড়াতাড়ি আসতেছে। যেটা শুনে ওদের বস পেইন বলে, কোনো সমস্যা নেই, আমরা আগেই অনেকটা সময় পেয়ে গেছি, আর এমনিতেও আমাদের কাছে তো ব্যাকআপ প্ল্যান আছে। তারপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তেমারিকে, যেখানে তার সাথে থাকা বডিগার্ডটি বলতে থাকে, আমরা এখানে কি করতেছি? আমাদের গারাকে বাঁচানোর জন্য যাওয়া উচিত। যেটা শুনে তখন তেমারি বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতেই পেরেছি, কিন্তু উপর থেকে দায়িত্ব এসেছে, মেনে তো চলতেই হবে। আর এদিকে মাইট গায়ের টিম আকাতসুকিদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। আর তখনই নেজি বলতে থাকে, এখনো কিছু তো একটা এলোমেলো মনে হচ্ছে। টেনটেন আর রকলি বলে, কি এখানে আবার কোনো শত্রু নাই তো? যেটা শুনে তখন নেজি বলে, না কোনো শত্রুই নেই, কিন্তু আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আর তারা অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। আর এদিকে কাকাশিও এটাই বলে যে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তখন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সেই মূর্তিটার সকল চোখ ওপেন হয়ে গিয়েছে। কিন্তু তখন ওদের বস পেইন বলতে থাকে, যাক এটা সম্পূর্ণ হয়েছে। আর এটা বলার সাথে সাথেই গারা নিচে পড়ে যায়। যেটা দেখে তখন দেইদারা বলে, এই কাজটা সম্পূর্ণ করতে তো আমাদের 3 দিনের বেশি সময় লেগে গেছে, আর এই কাজটা আমাদের সবাইকে পুরোপুরিভাবে ক্লান্ত করে ফেলেছে। তখন তাদের বস পেইন বলতে থাকে, ওয়েল ডান, সবাই অনেক ভালো কাজ করেছো। তারপর আমরা দেখতে পাই মাইট গাইড টিমকে, যারা কিনা সেই গুহার সামনে এসে পৌঁছে গিয়েছিল। তখন তাদের সাথে থাকা বাকুন বলতে থাকে, আমাদের গারা ওই গুহার ভেতরেই আছে। তখন রকলি বলে, আমাদের প্ল্যানটা কি? তখন কাকাশিও সেখানে পৌঁছে গিয়েছিল। মাইট গাই হাসে আর বলতে থাকে, তুমি সব সময়ের মতো এবারও দেরিতে এসেছো কাকাশি। তখন সবাই একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন টেনটেন বলে, এই বড় মহিলাটি আবার কে? যেটা শুনে সাকুরা বলে, ও উনি হচ্ছে স্যান্ড ভিলেজের গ্র্যান্ডমা চিও। তখন তারা সবাই প্ল্যান বানাতে থাকে যে কিভাবে ওই গুহার ভেতরে যাওয়া যায়। নেজি তার ব্যাকুগানের মাধ্যমে গুহার ভিতরে দেখছিল আর বলতে থাকে, গুহাটির ভেতরে একটি মূর্তির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখি বারবার নারুটো নেজিকে জিজ্ঞেস করে, গারা কোথায় আছে? তখনই নেজি ওই মূর্তির চোখ দেখতে পায়। নারুটো তখন নেজিকে জিজ্ঞেস করে, ভেতরে কি হচ্ছে আমাকে বলো। নেজি বলে, আমাকে ছাড়ো। চোজিও জিজ্ঞেস করে, তুমি ভিতরে কি দেখছো বলো। নেজি বলে, ওটা কি ছিল আমি নিজেও বুঝতে পারছি না। তখন গাইসেন্সেই বলে, আচ্ছা এবার আমি দেখতেছি। তখন গাইসেন্সেই কয়েক ধাপ পিছিয়ে গিয়ে পাথরের উপরে ঘুষি মারতে থাকে পাথর ভাঙার জন্য, কিন্তু পাথর কিছুতেই ভাঙে না। গুহার ভেতরে থাকা পেইন বলতে থাকে, বাইরে কিছু একটা তো এসেছে। কিসামে তখন বলে, মনে হয় মেহমান চলে এসেছে। দেইদারা তখন জিজ্ঞেস করে, কোন গ্রুপ এসেছে বাইরে? তখন সেখানে থাকা জেসু বলে, 2টা গ্রুপই চলে এসেছে। কিসামে বলে, কিন্তু দুঃখের বিষয় এই হলো যে ওরা আসতে লেট করে ফেলেছে। তাসুরি তখন বলে, মনে হচ্ছে বাইরে আরেকটা জিনচুরি কি আছে। আর ইতাচি, তুমি আবার কোনো চ্যালেঞ্জ অনুভব করছো না তো? বাইরে দেখি গাইসেন্সেই বলে, আমাদেরকে যে করেই হোক এই পাথরটা সরাতেই হবে। চোজি তখন বলে, আমাদেরকে আগে জানতে হবে এটা কোন টাইপের ব্যারিয়ার। তখন গাইসেন্সেই বলে, কাকাশি তোমার কি মনে হয়? কাকাশি সেন্সেই বলে, আমার মনে হয় একটা 5 সিল ব্যারিয়ার হতে পারে, যেটা একটা স্ট্রং ব্যারিয়ার, যেটা 5টা সিল দ্বারা তৈরি।
তৈরি। গাই সেন্সেই বলে, তাহলে আমাদেরকে এক একটা সিল খুঁজে খুঁজে বের করে ধ্বংস করতে হবে। কাকাশি বলে, না, আমরা এমনটা করতে পারবো না, আমাদেরকে অবশ্যই 5টা সিল একসাথে ধ্বংস করতে হবে। নারুটো বলে, চলো আমরা তাই করি, কিন্তু ওই 4টা সিল কিভাবে খুঁজে পাবো? কাকাশি সেন্সেই বলে, নেজি, তুমি তোমার ব্যাকুগানের মাধ্যমে সিলগুলো খুঁজে বের করো। নেজি তখন তার ব্যাকুগান দিয়ে সবগুলো সিল কোথায় আছে তা খুঁজে বের করে। সাকুরা তখন বলে, সিলগুলো তো আমাদের একে অপর থেকে অনেক দূরে, সিলগুলোতে একজন আরেকজনকে সিগন্যাল কিভাবে দিব? তখন গাই সেন্সেই তার ব্যাগ থেকে ওয়্যারলেস হেডফোনের মতো জিনিস বের করে আর বলে, আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা একে অপরকে সিগন্যাল দিতে পারবো। ভেতরে কিসামে বলে, এখন আমাদের যেতে হবে, কিন্তু এখনো ছোট একটা কাজ বাকি আছে। তখনই আরেকটা আকারচুকি মেম্বার বলে, আর বাইরে যারা আছে তাদের কি হবে? কিসামে তখন বলে, ওদেরকে ইগনোর করো, আমাদের জানা নাই ওরা আসলে ভিতরে আসতে পারবে কিনা। ইতাচি তখন বলে, ওদেরকে কখনো আন্ডার এস্টিমেট করো না, তোমার তো আরো ভালো করে জানা আছে, তাই না কিসামে? তখন পেইন বলে, চোজি আর দেইদারা, তোমরা দুজন মেহমানদের ভালোভাবে খাতিরদারি করো, আমরা 9 টেলস জিনচুরিকিকে জীবন্ত চাই, আর এই মিটিং এখানেই শেষ। তখন সব মেম্বাররা এখান থেকে যেতে শুরু করে। তখন চোজি জিজ্ঞেস করে, এদের মধ্যে 9 টেলস জিনচুরিকি কোনটা, আর চিনব কিভাবে? ইতাচি কোনো কথা না বলে চুপ থাকে। তখন পেইন বলে, ইতাচি বলো ওকে কোনটা জিনচুরিকি। আর এখানে ইতাচি যা বলে ওটা এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট ডায়লগ, যে ওদের মধ্যে সবার পরে ফাটবে এবং সবার আগে চিল্লাতে শুরু করবে, সেই 9 টেলস জিনচুরিকি। জিজ্ঞেস করে চিল্লানো বাদে আরও কি করতে পারে সেটা বলল। তারপর আমরা দেখি কিসামে আর ইতাচিকে। কিসামে বলে, আমার মনে হচ্ছে তুমি ওদের ডিসিশনে খুশি নও। হ্যাঁ, আমি জানি 9 টেলস তোমার টার্গেট ছিল। তখন ইতাচি বলে, আমাদের এখান থেকে যেতে হবে। ওদিকে টিম গাই রেডি হচ্ছিল। তখন কাকাশি সেন্সেই জিজ্ঞেস করে, ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি কি? গাই সেন্সেই বলে 174। আর তখন লি জোরে চিল্লাতে থাকে আর বলে, মাইক টেস্টিং 234। আর সাথে সাথেই ভলিউম জোরে হওয়ার কারণে সবার কান জ্বালা পোড়া হয়ে যায়। কাকাশি বলে, লি তোমার ভলিউম অনেক বেশি। লি তারপর চিল্লিয়ে বলতে থাকে, আই এম সরি, যেটা শুনে আবারও সবার কান জ্বালা পোড়া হয়ে যায়। ফাইনালি লি ভলিউম কমায়, টিম গাই তাদের হেডফোন সেট করে নেয়। তখন গাই সেন্সি তার হাতটা আগে বাড়ায় আর বলে, তখনই লি বুঝে যায় আর তার হাত আগে বাড়ায়। গাই সেন্সি আবারও হুম করে। টেনটেন বুঝে যায় আর হাতের উপর হাত রাখে। তারপর গাই সেন্সি আবার হুম করে, কারণ নেজি তার হাত দিচ্ছিল না। গাই জোরে হুম করে। ফাইনালি নেজিও বিরক্ত হয় আর তার হাতটাও রাখে, আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লায় আর ওখান থেকে বের হয়ে যায়। আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লিয়ে ওখান থেকে বের হয়ে যায় নিজেদের মিশনের উদ্দেশ্যে। এটা দেখে নারুটো বলে, কাকাশি সেন্সিস, এটা কতটা কুল, চল আমরাও করি। কাকাশি বলে, ভুলে যাও। তখন চাকুরা আর লেডিচিও মানা করে দেয়। গুহার ভেতরে থাকা আকারচুকির লিডার আর পেইন বলে, আমি অপেক্ষা করব। দেইদারা বলে, কোনো সমস্যা নাই। তখন গাই সবাইকে বলে, নিজেদের লোকেশনে পৌঁছে আমাকে ইনফর্ম করো। এদিকে কাকাশি সেন্সি রেডি ছিল সিলটা তোলার জন্য, আর যখনই সিল উঠে যাবে তখনই চাকুরা তার এক বুশিতে পাথরটা ভেঙে ফেলবে। ভেতরে দেইদারা বলে, এরা আর কত সময় নেবে? আর শাশুড়ি, আমি তো ভেবেছিলাম তুমি অপেক্ষা করতে অপছন্দ করো। বাইরে লেডিচিও বলে, চাকুরা, আমি ভাবতেও পারিনি এটা আমার দেখতে হবে। আর এদিকে তিন গাই তাদের লোকেশনে পৌঁছে যায়। আর গাই বলে, সবাই রেডি হয়ে যাও। কাকাশি সেন্সিও রেডি ছিল সিলটা তোলার জন্য। গাই বলে, আমার 3 গুণা শেষে সবাই সিল তুলে ফেলবে। আর 3 গুনতে সবাই ট্যাগ ছিঁড়ে ফেলে। আর তখনই কাকাশি সেন্সি বলে, চাকুরা এখনই অ্যাটাক করো। চাকুরা বুশি মারতে পাথরটা ভেঙে যায়, কিন্তু আমরা দেখি গাই সেন্সের সামনে কিছু একটা বের হচ্ছিল। শুধু গাই সেন্সি নয়, সবার সামনে কিছু একটা বের হচ্ছিল। ওদিকে গুহার ভেতরে টিম কাকাশি ঢুকে পড়ে আর ভেতরে দেখে চমকে যায়। দেদারা আর শাশুড়ি লিটারালি গারার শরীরের ওপরে বসে আছে। এটা দেখার পর নারুটোর রক্ত গরম হতে শুরু করে। আর নারুটোকে দেখে মনে হচ্ছিল নারুটোর 9 টেলস এখনই বের হয়ে যাবে। আর এখানে এই এপিসোডটা সমাপ্তি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা গুহার পাথরের দরজা ভেঙে ফেলে। অন্যদিকে গাই সেন্সি এজিকে বলে, তুমিও কি সেটা দেখছো যেটা আমিও দেখছি? আর তার সাথে বাকি সবাইকে জিজ্ঞেস করে। সবাই বলে, হ্যাঁ, আমাদের সামনে কিছু দেখতে পাচ্ছি। টেনটেনও সেই জিনিসটাকে দেখার পর চমকে যায়, কারণ ওই জিনিসটা টেনটেনের ক্লোন ছিল। সবাই দেখে যে সবার সামনে তাদের ক্লোন দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে গুহার ভেতরে নারুটোর রেগে বোম হয়ে গেছে আর বলে, তোমাদের সাহস কিভাবে হলো? তোমরা গাড়ার ওপরে বসে আছো? দেদারা বলে, আরে দেখো দেখো, এত চিল্লাতে শুরু করেছে, তাহলে ইতা ঠিকই বলেছিল, তাই না শাশুড়ি? কিন্তু আমরা দেখি শাশুড়ির মনোযোগ অন্যদিকে, কারণ ও শুধুমাত্র লেডি চিওকে দেখছিল। এদিকে নারুটো গাড়াকে উঠার জন্য ডাকছিল যে, গাড়া উঠো। তখনই কাকাশি সেন্সি নারুটোকে বলে, নারুটো এখন থামো। দেদারা তখন বলে, চিল্লায় আর কোনো লাভ নাই, তোমার বন্ধু অনেক আগেই পরপরে চলে গেছে। তখন নারুটো রেগে যায় আর বলে, গাড়াকে ফেরত দাও। আর ওদের দিকে দৌড়াতে শুরু করে। আর তখনই কাকাশি সেন্সি নারুটোর সামনে চলে আসে আর বলে, পাগল হয়ে যেও না, হলে আমাদের সবাইকে মরতে হবে। ওইদিকে গাই সেন্সি নিজের ক্লোনকে দেখে বলে, একটা শিনবি স্কোয়াডে খুব কম স্কোয়াড মেম্বার, সর্বোচ্চ 3 থেকে 4 জন। তখন নেজি বলে, আর একটা ব্যারিয়ার ভাঙতে 5 জন মেম্বারের প্রয়োজন হয়। টেনটেন বলে, আর এর মানে কোনো নর্মাল স্কোয়াড এটাকে ভাঙতে পারবে না, যতক্ষণ না বাইরে কোনো স্কোয়াড সাহায্য করতে পারে। গাই সেন্সি বলে, ব্যারিয়ার যদিও ভেঙে যায়, ওর সাথে আরও একটা ট্র্যাপ থাকে। লি বলে, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লোনকে হারাতে পারছি ততক্ষণ নারুটোকে হেল্প করতে পারবো না। তখন টেনটেন বলে, আমাদের তাড়াতাড়ি করতে হবে, আর তার সাথে নিজে স্ক্রোল বের করে। গাই নিজের ক্লোনের দিকে দৌড়ে যায় অ্যাটাক করার জন্য। শুরুতেই একটা লাথি দেয়, কিন্তু ক্লোন সহজে তা ব্লক করে।
কিছুক্ষণ পরে গাই বলে, আমার ক্লোন তো আমারই মতো পাওয়ারফুল। নেজি বলে, ক্লোনের কাছে আমাদের মতো সেম অ্যাবিলিটি এবং স্কিল রয়েছে। ওদিকে গুহার ভেতরে নারুটো অনেক রেগেই ছিল। তখন দেদারা বলে, তোমার মাথায় কি কিছু চলছে শাশুড়ি? শাশুড়ি বলে, আমি এখানে থামছি, একে আমি দেখে নিব। তখন কাকাশি সেন্সি মনে মনে বলে যে বাম পাশে যে আছে সে সম্ভবত গারাকে ধরে নিয়ে এসেছে, আর ডান পাশেরটা অবশ্যই পাপেট মাস্টার, যে কানকুরোকে বিষ দিয়েছে। দেদারা তখন বলে, আমার মনে হয় না তুমি এটা শুনতে চাও, কিন্তু আমি একে দেখাবো। শাশুড়ি বলে, পাগল হও না দেদারা। তখন দেদারা বলে, আমি শুনেছি নাইনটেলস অনেক শক্তিশালী, ওই আমার আর্টের যোগ্য অপোনেন্ট। শাশুড়ি বলে, তুমি এসবকে আর্ট বলো? আর্ট হলো এক সুন্দর জিনিস যা তোমার মাথায় ঢুকবে না। তখন দেদারা বলে, শোনো শাশুড়ি, আমি একজন আর্টিস্ট হয়ে তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তুমি এখানে ভুল। এটা নিয়ে দুজনে কথা কাটাকাটি করতে থাকে। তখন নারুটো রেগে চিৎকার করে বলে, থামো তোমরা দুজন, আর একটা চুরিকেন সামান করে শাশুড়ির দিকে ছুঁড়ে মারে। কিন্তু শাশুড়ি তার টেল দিয়ে চুরিকেনটা ব্লক করে দেয়। কিন্তু তারপরও দুজন ঝগড়া চালিয়ে যায়। দুজনের একজন নারুটোকে কিছুই মনে করে না। দেদারা তখন বলে, আর্ট হলো এমন একটা জিনিস। আর তখন হাত থেকে কিছু ক্লে বের করে পাখি বানিয়ে বলে, আর্ট হলো নিজের মধ্যে একটা বুম, আর পাখিটাকে নিচে ফেলে দেয়। সাথে সাথে পাখিটা অনেক বড় হয়ে যায়। দেদারা তখন বলে, তোমার পাপের শু আমার আর্টের কাছে কিছুই না। আর ওই পাখিটা গাড়াকে মুখে তুলে নেয়। শাশুড়ি তার টেল দিয়ে দেদারার ওপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু দেদারা অ্যাটাককে ডজ করে পাখিটার ওপরে উঠে বসে। পাখিটা তখন গাড়াকে গিলে ফেলে। আর দেদারা মনে মনে বলে, দেখা যাক নাইনটেলস তোমার মধ্যে কত দম। ওদিকে নিচে শাশুড়ি বলে, দেদারা তুমি এটা ঠিক করছো না। আমরা তখন দেখি নারুটো দেদারার পেছনে পেছনে যেতে শুরু করে। এক চক্কর কাকাশি সেন্সিও নারুটোর পেছনে যেতে শুরু করে। আর চাকুরা লেডি চিও বলে, যাই, তোমরা এখানটা সামলাও, আর আমি বাইরে দেখছি। কাকাশি সেন্সি নারুটোর কাছে পৌঁছে যায় আর দেখে দেদারা আকাশে গুলগুল করে ঘুরছে। দেদারা তখন আস্তে করে বলে, ও, তাহলে এর সাথে কাকাশিও আসছে। তখন কাকাশি সেন্সি গাই সেন্সিকে রেডিওতে বলে, গাই, দ্রুত চলে আসো এখানে, আমাদের ব্যাকআপের প্রয়োজন। কিন্তু গাই সেন্সি বলে, সরি, আমার মনে হয় না আমরা এখন আসতে পারবো, আমরা একটা ট্র্যাপে ফেসে গেছি, তাই একটু সময় লাগবে। আর তখনই গাই সেন্সের ক্লোন অ্যাটাক করে তার উপরে। উনি আঘাত পান। আর এদিকে আমরা দেখি নেজিকে। নেজি বলে, এই জিনিসটা হুবহু আমার মতো দেখতে, আর ওপরে আবার আমার মতো পাওয়ারফুল হচ্ছে। টেনটেনও ট্রাই করছে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। আবার আমরা দেখি নারুটো রেগে গিয়ে বলে, গারাকে নিচে নামাও। কাকাশি সেন্সি বলে, অনেক হয়েছে। তার সাথে সাথে তার হেডব্যান্ড উপরে তোলে, যাতে সে শেয়ারিং গান ব্যবহার করতে পারে। গুহার ভেতরে শাশুড়ি বলে, আমি শুনেছি আপনি নাকি অনেক আগে রিটায়ার হয়ে গেছেন। লেডি চিও বলে, হ্যাঁ, কিন্তু আমার আবার নাতির চেহারা দেখার প্রয়োজন ছিল, তাই আবার চলে এসেছি। সাকুরা শাশুড়ির চোখ দেখার পর ভয় পেয়ে যায় আর বলে, এসব দেখে মনে হচ্ছে শাশুড়ি অনেক আগে অনেক ব্যাটেল লড়ে আর অনেক মানুষকে মেরে ফেলেছে। কিন্তু লেডি চিও বলে, চাকুরা, তুমি একদম ভয় পেও না, একে আমি দেখছি। আর তখনই লেডি চিও ব্লেড বের করে আর শাশুড়ির উপরে অ্যাটাক শুরু করে। কিন্তু শাশুড়ি তার টেল দিয়ে সবগুলো অ্যাটাক ব্লক করতে থাকে। কিন্তু তারপরেও শাশুড়ির কাপড় ছিঁড়ে যায়। আর তখন শাশুড়ি বলে, তো ঠিক আছে, তোমরা যা চাও তাই হবে। আর আমরা শাশুড়ির রিয়েল বডি দেখতে পাই, যেটা দেখার পর মাথায় ঘুরে যায়। এখানেই এপিসোডটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।